মাঝি তুমি মাঝ গাঙে নাও ভাইয়া যাও, আমার দিকে একবারও ফিরা তাকাও, এই উথাল পাথাল প্রেমের ঘাটে নাও ভিড়াও, মাঝি তুমি মাঝ গাঙে। আচ্ছা, আরেকটা কথা বলছি, এটা কিন্তু সুস্থভাবে প্রেম করার দারুণ জায়গা। অসুস্থভাবে প্রেম করবেন না, সুস্থভাবে প্রেম করবেন, তাহলে খুব সুন্দর জায়গা। রাবীন্দ্রিক প্রেম যেন আমরা করছি। এটা তো আমাদের প্রেমটা তো মানে মানে চিরাচরিত একটা প্রথা মেনে চলেছে, কারণ বিবাহিত বিবাহিত ছাড়াও কিন্তু রাবীন্দ্রিক প্রেমের কথা যখন আপনারা বললেন, পরকীয়ার কথা কিন্তু বাদ দেওয়া যায় না। কারণ মানে তুমি কি এনকারেজ করছো পরকীয়া করতে? না, একদম আমি এনকারেজ করছি না। এটা কিন্তু আমি তাহলে আমি এটাতে উদ্বুদ্ধ হবো, তাহলে বলো। করতেই পারো। এই গাছটা দেখুন, যেন মনে হচ্ছে একটা ক্যাটাপল্ট, একটা গুলতি, বড় গুলতি, এবং দুদিকে দুটো বড় রাবারের লেগে আর লাগিয়ে দিয়ে, আর তোমাকে যদি ছুড়ে দেওয়া তাহলে ছাদে উঠে পড়বে। আমাকে ছুড়ে দিতেই তোমার কেন ইচ্ছা করে কে জানে। না, এটা দেখুন, আপনারা বলতে পারবেন বুড়ো বয়সের এই দেখুন, এটা পুরো একদম একটা গুলতি সেবে, দুদিকে দুটো রাবার লাগিয়ে দিলেন, বড় রাবার, এবং বলতে গেলে সেরকম লাগে, তো ওর মধ্যে দিয়ে অ্যাটাক করে একদম ছাদে। বাড়াবাড়ি হচ্ছে না। হ্যালো ফ্রেন্ডস, এই যে সামনে তোরণটা দেখছেন, এটা হচ্ছে উত্তরপাড়ায় ঢোকার তোরণ। আর আজকে আমি চলেছি অবনীন্দ্রনাথ ঠাকুরের বাগান বাড়িতে, কোন নগরে। আর পৌঁছে গেলাম সেখানে আমরা জিটি রোড দিয়ে। এই বাগান বাড়ি সম্বন্ধে যতটাই বলি কম হবে, কারণ এত সুন্দর এর অ্যাম্বিয়েন্স, এত সুন্দরের পরিবেশ, এটা ঢুকেই আমি আপনাদের দেখাতে পারবো। এই বাগান বাড়ি হেরিটেজ প্লেস ডিক্লেয়ার হয়েছিল 28শে মে 2007 সালে, এবং এই যে জায়গাটা, এটা একসময় প্রাইভেট কিছু লোকের কবজায় ছিল। মিউনিসিপ্যালিটি অফ কোন্নগর এবং আমাদের পশ্চিমবঙ্গ সরকার বহু কেস কাচারি অনেক কিছু করে এটা হাতে পায় এবং এটাকে সুন্দরভাবে ডেভেলপ করে, এবং এটা আজকে বিশ্ব বাংলার প্রপার্টি। তো দেখতে থাকুন আমরা কিরমভাবে ঘুরলাম। আর টিকিটের দাম এখানে 10 টাকা করে, আর এটার টাইমিংস হচ্ছে সকাল 10টা থেকে বিকেল 5টা পর্যন্ত। রোজ খোলা থাকে, কোনো বন্ধ নেই, আনলেস অ্যান্ড আদারওয়াইজ স্পেসিফাইড। এখানে টিকিটের দাম 10 টাকা করে, আর পার্কিং টু হুইলার লাগে 20 রুপিস, আর ফোর হুইলার মনে হয় 30 রুপিস লাগে। ওটা আমি তো টু হুইলার নিয়ে এসেছি। আর এইগুলো টিকিটগুলো। আর উনি এটা বললেন, এখানে যে চেন দিয়ে যেসব জায়গাগুলো ঘেরা আছে ওসব জায়গাগুলোতে একদম ঢুকবেন না, 1 নম্বর। আর 2 নম্বর, ভেতরে কিচ্ছু খাওয়া চলবে না, কোনো কিছু খাওয়া চলবে না। যদি খেতে হয় বাইরে থেকে খেয়ে ঢুকতে হবে, কিংবা বেরিয়ে খেতে হবে। তো এটা কিন্তু আপনারা সবাই মাথায় রাখবেন, কারণ জায়গাটা খুব নিট অ্যান্ড ক্লিন মনে হচ্ছে। এখন আমি আরো দেখছি, যখন ঢুকবো ভেতরে আরো ভালোভাবে আপনাদের দেখাবো। তো খাওয়া দাওয়া ভেতরে কোনো কিছু করা যাবে না, এটা কিন্তু একদম ম্যান্ডেটরি। তো চলুন এবারে ভেতরটা দেখি কিরকম লাগে। বিশ্ব বাংলার যে লোগোটা যে এটা করা থাকে, সেটা এখানেও আছে। এখান থেকে পার্কটা স্টার্ট হচ্ছে, খুব সুন্দর মেনটেনেন্স করা। আর এখানে আমরা দেখি যে অফিসটা কি কি আছে। এখানে ঢুকেই গেটের ডান দিকে দপ্তর, এরপরে এখানে আছে হচ্ছে দ্বার রক্ষকের জায়গা, এরপরে হচ্ছে গ্রন্থাগার, বিভিন্ন রকম বই দেখা যায়। অবনীন্দ্রনাথ ঠাকুর এবং রবীন্দ্রনাথ ঠাকুরের ছবি আছে এখানে, নেতাজির ছবি আছে। ব্যাটম্যানের জোকারের ছবিটা এখানে কেন আছে বুঝতে পারলাম না, কেউ জানলে অবশ্যই বলবেন। ভাড়ার ঘর তখনকার দিনে ছিল এগুলো, ওই জন্য অ্যাডমিশন অ্যালাউড নয়। লাস্টে হচ্ছে রন্ধনশালা, রান্নাঘর। এদিকে স্টাফেদের আছে লম্বা করিডোর।
ঢুকতেই এখানটাতে এই গেটটা আগে ঢুকতে এখান দিয়ে আমরা ঢুকলাম, তো এখানে ডান দিক বাঁ দিকটাতে দেখবেন খুব সুন্দর সুন্দর বনসাই করা আছে, বিউটিফুল বনসাই, এবং এগুলো খুব ভালোভাবে মেনটেন হয়। এখানে নিয়মাবলীগুলো দেওয়া আছে, কি কি করবেন একটু পজ করে দেখে নেবেন আপনারা, যে নিয়মাবলীগুলো কি কি তুলতে হবে, এই পজগুলো করে দেখে নেবেন যে কি করবেন, ডুজ অ্যান্ড ডোন্টস গুলো আর কি। এবার চলুন আমরা অবনীন্দ্রনাথ ঠাকুরের হেরিটেজ প্রপার্টির মধ্যে ঢুকছি, ঐতিহ্যবাহী ভবন, এবং ভবনের ব্যাপারে অনেক কিছু বলবো পরে। তো আগে জাস্ট এন্ট্রিতে আমরা দেখছি একটা পার্ক আছে, তো এটা আগে ঢুকি পার্কের দিকে। ফার্স্টেই দেখুন পার্কে ঢুকে এই যে পুরোনো দিনের একটা টাচ এসে যাচ্ছে, একটা এসেন্স এসে যাচ্ছে। ফার্স্টে হচ্ছে এখানে একটা পালকি, কিংবা ইংলিশে এটাকে বলে প্যালাঙ্কুইন। তখনকার দিনে পালকি স্ট্যান্ডের মধ্যে দেওয়া আছে, খুব সুন্দর ডেকোরেট করা একটা পালকি। তো এরকম নানা রকম জিনিস আছে এখানে, আপনার ঠান্ডা জল, গরম জল সব রকম রাখা আছে। এখানে ঘুরতে ঘুরতে আপনি জল খেতে পারবেন। এটা একটা চিলড্রেন্স পার্ক, আর এটার অ্যাম্বিয়েন্সটা আরো কেন ভালো হয় এই কারণে বলছি, অ্যাম্বিয়েন্সটা একদম গঙ্গার ধারে, দূর থেকে দেখতেই পাচ্ছেন নদীটাকে, গঙ্গার ধারে। তো আসুন আগে এই দিকটা ভালোভাবে দেখে নিই, এক একটা জায়গা করে এক্সপ্লোর করবো। স্লিপ আছে, মানে অনেকক্ষণ টাইম আপনারা এখানে কাটাতে পারবেন, বাচ্চাদেরকে নিয়ে অনেকক্ষণ টাইম কাটাতে পারবেন। আসুন। এত সুন্দর অ্যাম্বিয়েন্স, অদ্ভুত একটা অ্যাম্বিয়েন্স, মানে এই অ্যাম্বিয়েন্সের মধ্যে আসলেই মনটা ভালো হয়ে যায়। পরে তো হেরিটেজ প্রপার্টি গুলো দেখাবো, আগে ঢুকেই বাগানটায় ঢুকে বললাম, এই কারণে বাগানটায় ঢুকে মনটা খুব ভালো লাগে। মানে হঠাৎ করে এতটা বাইক চালিয়ে এলাম, যদিও আমার বাড়ি থেকে 26-30 মিনিটের রাস্তা এটা, কোন্নগরটা। তো এত সুন্দর একটা অ্যাম্বিয়েন্স, এত গাছ এর মধ্যে, মানে মনের জিনিসটা একটা অন্যরকম হয়ে যায়। সেই তোমার দেখে মনে হচ্ছে না শান্তিনিকেতনে চলে এলে, তাই না? তোমার কি মনে হচ্ছে? একটা ওই রকম ফিলিং বা ওরকম টাচ তো বিশ্বভারতীতে যখন আমরা যাই যেরকম পরিবেশটা লাগে আমাদের, সেইটা অনেকটাই এখানে লাগছে আসলে। শান্তিনিকেতন। একই রকম ব্যাপারটা, কিংবা কলকাতার মানে জোড়াসাঁকোতে Actually- গেলে যেই অ্যাকচুয়ালি একসাথের মধ্যে শহরের টাচটা এখন এসে গেছে, যেহেতু এটা ডিন অ্যান্ড হাসেলের মধ্যে সিটি। তো এইটা কেন শান্তিনিকেতনে লাগছে, এত গাছ, মানে। আর সবচেয়ে বড় কথা, এখানে তো শান্তিনিকেতনের মতো একটা টাচ থাকার কথা, কারণ ঠাকুর বাড়ির একটা এমিনেন্ট লোক এখানে তার শৈশব কাটিয়েছেন, এখানে অনেক কিছু শিখেছেন, থেকেছেন, এবং তারপরে কি হলো না হলো সেগুলো আপনাদের একটু পরে জানাবো। সঙ্গে থাকুন, আগে পার্কটা ঘুরে দেখি, তারপর এই জায়গাগুলো দেখি। অ্যাম্বিয়েন্সটা একটু ভালোভাবে দেখাও ঘুরিয়ে ঘুরিয়ে। অ্যাকচুয়ালি একটুখানি ইমোশনাল। এই জায়গাটা রবীন্দ্রনাথ ঠাকুর একবার এসেছিলেন কিছুদিনের জন্য। তো অ্যাকচুয়ালি এই জায়গাটায় শৈশবটা কাটিয়েছেন রবীন্দ্রনাথ ঠাকুর, এবং তাকে হঠাৎ করে এই জায়গা থেকে চলে যেতে হয়। তার একটা কারণ আছে। তার বাবা গুণীন্দ্রনাথ ঠাকুর, যিনি রবীন্দ্রনাথের ভাই, মানে অ্যাকচুয়ালি অবনীন্দ্রনাথ ছিলেন রবীন্দ্রনাথের ভাইপো, সরি। তো ওই ভাই যখন মারা যায়, তখন একটা ফ্যামিলি লিটিগেশনে হোক, প্রপার্টি লিটিগেশনে এই জায়গাটা একটু ঝামেলা পড়ে যায়, এবং তারপরে বহুদিন এই প্রপার্টিটা অ্যাকচুয়ালি একটা প্রমোটারের আন্ডারে ছিল, যেটা কিছুতেই গভর্নমেন্ট রেস্টোর করতে পারছিল না। তো আলটিমেটলি কোন্নগর মিউনিসিপ্যাল কর্পোরেশন অ্যালং উইথ দ্য গভর্নমেন্ট অফ ওয়েস্ট বেঙ্গল এই জায়গাটা রেস্টোর করেন, এবং রেস্টোর করে জায়গাটাকে এত বিউটিফুল একটা করেন। সত্যি আমরা আসতে পারছি, আর সেই শতাব্দীর একটা গাছ, যে ইতিহাসগুলো বহন করে চলেছে আমার সামনেই দেখুন। সেই বি গার্ডেনের গ্রেট ব্যানিয়ান ট্রির মতো লাগছে না? হ্যাঁ হ্যাঁ, অনেকটা ওরকম লাগছে। এই গঙ্গার হাওয়াটা এত সুন্দর না, বেঞ্চ গুলো সামনে করা আছে সারিবদ্ধভাবে, এখানে বেশ অনেকক্ষণ সময় কেটে যাবে একসাথে। এত সুন্দর একটা অ্যাম্বিয়েন্স, সত্যিকারের 10 টাকা দিয়ে ওয়ার্থ। শহরের মধ্যে তাই অনেকই সময় কাটাতে পারবেন এখানে এসে, বিশেষ করে কাপলসদের খুব ভালো টাইম কাটবে। এত সস্তাতে কোনো ভালো দামি জায়গায় না গিয়ে এখানে এসে কাটালেন টাইম, এটাও খুব ভালো, তাই না? আর সবকিছু তো অর্থ দিয়ে বিচার করলে হয় না। এক্স্যাক্টলি। আমি সবসময় বলি যে খুব সাধারণ জিনিসের মধ্যে আপনি এমন মানে আত্মিক তৃপ্তি খুঁজে পাবেন, যেটা আপনি অনেক কিছু পয়সা খরচা করে গেছেন সেটা হয়তো পাননি, তখন নিজেই ভাববেন যে বাড়ির সামনে এত সুন্দর একটা কিছু ছিল। এইটাই বাড়ির সামনে আরসি নগর, আমার বাড়ির কাছে আরসি নগর, আমার বাড়ির কাছেই আরসি নগর, সেটা সত্যিকারের এক এত পড়শি বসত করে। ডেফিনেটলি। তো এই পড়ছিলেন রবীন্দ্রনাথ ঠাকুর। তো এই হচ্ছে অ্যাম্বিয়েন্স, এখানেও বসার জায়গা, এখানেও সুন্দর গাছগুলো আছে,
শতাব্দী প্রাচীন গাছ, বহুদিন পুরনো। অ্যাম্বিয়েন্সটা দেখতে থাকি এবং আগে ছিল ওখানে বেঞ্চ আছে। এখানে আমার একটু ভয়ই লাগছে, কারণ এইসব জায়গাতে অনেক কিছু জিনিসের বাস থাকে। আগে তো এখানে আবার একটা বোর্ডও দেয়া আছে দেখুন, তো আমি যে বিষধর সাপ আছে, তো এটা ভেরি গর্ত ফর্ত আছে, তো এখানে খুবই সাবধান। ছবিটা কোথায়? তো বিষধর সাপ। হ্যাঁ, এই তো দেখাচ্ছে, তো এইটা লেখা দেখাচ্ছে। আরো আমি জুম করে দেখাই। তো যাই হোক, এখানে বেশিক্ষণ ফট করে কিছু বেরিয়ে গেলে খুব মুশকিল হবে, তাই না? একদম আগের দিন তো আমরা সম্মুখীন হয়েও ছিলাম। ওরে বাপ রে বাপ। তো মনে হয় ট্রিটমেন্ট হয়েছে। এখানে অনেক বসার জায়গা আছে, চলুন এখানে ইচ্ছা করলে বসতেও পারেন। বিউটিফুল জায়গা। তো এখানে মনে হচ্ছে সাপের ট্রিটমেন্ট হয়েছে, নাহলে এত তাড়াতাড়ি কাছে বসা যায় না জেনারেলি। তো এখানে গুলো বেঞ্চ আছে। না, এখানে জলের জায়গাও আছে। ইনফ্যাক্ট লোকের যাতায়াত আছে বলে মনে হচ্ছে সাপের এটা কমেছে, তারপরে যাই না কি হয়েছে। তো যেহেতু বিষধর সাপ লেখা, যেহেতু একটু সাবধানই থাকতে হয়। আর গঙ্গার ধারে হোগলা বন থাকলে সবচেয়ে বেসিক্যালি কি হয়, ওদের একটা বাসা থাকে এখানে। এই হচ্ছে গঙ্গারা পুরোটা। আমি আর এগোতে পারবো না, কারণ সামনেটা অনেক পুরো ভরা গঙ্গা। আর ওই পারে হচ্ছে পানিহাটি, পেনেটি যেটা। আর এই একদম আমার সোজা যেটা আছে সেটা হচ্ছে ইসকন। আমি জুম দেখছি, একদম দেখুন ইসকন লেখা, যদি আপনারা বুঝতে পারেন। এটা যে ইসকনটা, এই যে ইসকন লেখা, বুঝতে পারছেন? যা শুনলো দেখে পানিহাটি, পেনেটি যেটা আগের নাম ছিল। এই হচ্ছে পুরো গঙ্গার ভিউ। এই জায়গাটা কিরকম লাগছে? খুবই ভালো লাগছে। খুবই ভালো লাগছে না? এই গাছটা সবসময় দেখো কবেকার, মানে কি বিউটিফুল একটা গাছ। আমি খালি ভাবছি গাছটা দেখুন আপনারা। খুব কাছে যেও না, যেহেতু সাপের জন্য বোর্ড দেওয়া আছে। আগের দিনের অভিজ্ঞতাটা তো ভালো ছিল না, খুব খারাপ ছিল। অল্পের জন্য বেঁচেছি। একটু সমস্যাটা হচ্ছে গাছে পাখি থাকে এবং এদের জ্বালাতন হচ্ছে পাখির বাচ্চা খাওয়ার জন্য উপরে ওঠে। ওইটা একটা বড় সমস্যা। নাহলে জেনারেলি এরা ঢিপির মধ্যেই থাকে আর খুব ভয় পায় মানুষদের। ভয়ে ছোবলটা মারে। অ্যাকচুয়ালি এরা নিজেদের ডিফেন্সে, সেলফ ডিফেন্সে ছোবলটা মেরে দেয়, আর এক ছোবলে ছবি হয়ে যায় অনেকই। চলুন যাই এবার দেখি। এই বেঞ্চগুলো অদ্ভুত সুন্দর না, এখানে সারিবদ্ধ আছে। একদম নিরিবিলি জায়গাটা, বিউটিফুল জায়গা। এখানে খালি নেচার দেখাতে হবে। বাড়িটাও ওইখানে দূরে দেখছেন, বাড়িটা দেখাবোই। তো আগে আপনারা যেটা দেখবেন সেটা হচ্ছে নেচারটা দেখুন কি বিউটিফুল। এখানে সামনে গ্যালারি করে আছে, সামনে গঙ্গা আছে, বসার জায়গাগুলো। এটা হচ্ছে অবনীন্দ্রনাথ ঠাকুরের বাড়ি, যে বাড়িতে উনি শৈশবটা কাটিয়েছিলেন। এবং বহু ছোটবেলা, ওনার জন্ম হয়েছিল 1871-এ, আর উনি মারা গেছিলেন 1951-এ। 80 বছর বেঁচে ছিলেন। তো যাই হোক, এটা 80 বছরের ইতিহাসের জায়গা না, এখানে কিছু ছোটবেলায় উনি টাইম কাটিয়েছিলেন। এখান থেকে উনি প্রচুর আঁকা শিখেছেন। ইনফ্যাক্ট এই যে পেছনে ঘরটা আছে, ঘরটা দেখো, এই ঘরটাও আপনাদের আমি দেখাবো ভেতরটাতে। তো ডিটেলসে বাড়িটা আরো ভেতরে গ্যালারি ট্যালারি আছে। আর এই যে চেন দেওয়া আছে যে জায়গাগুলো, এই চেন দেওয়া জায়গাগুলোতে আপনারা ক্রস করবেন না, কারণ গাছগুলো এত সুন্দর নিট অ্যান্ড ক্লিন করে মেনটেন করা আছে, যার ফলে এই মেনটেন্যান্সটা থাকে। এই গাছটা দেখুন কি সুন্দর। আসলে কি বলতো, গঙ্গার সামনে এত সুন্দর একটা মানে গঙ্গার হাওয়া ইটসেলফ এমনি মানুষের ভালোই লাগে। তারপরে তোমার এত গাছ, এক্স্যাক্টলি মানে এত ওই জন্যই তো ভালো লাগছে বেশি। অ্যাম্বিয়েন্সটা এত সুন্দর লাগছে। এই যে অবনীন্দ্রনাথ ঠাকুরের বাগান বাড়ি, যেখানে উনি থাকতেন এবং শৈশবে অনেক সময় কাটিয়েছেন।
চলুন এবার বাগানবাড়ির ভেতরে একটা ছোটখাটো মিউজিয়াম টাইপের আছে, যেখানে অনেক রকম আঁকা আছে। তো সেগুলো আমি আপনাদের দেখাচ্ছি, যদিও আঁকাগুলো রেপ্লিকা আঁকাগুলো, তো তবু দেখাই, ভালো লাগবে আপনাদের, সঙ্গে থাকুন। চলুন এবারে আমরা ভেতরটা একটু দেখি, আপনাদের দেখাবার চেষ্টা করি। আসুন এই বাগানবাড়ির ভেতরটা। আগে ঢুকেই আপনাদের যেটা বলবো সেটা হচ্ছে এই নিয়মাবলীগুলো দেখুন। কোন্নগর পৌরসভার অন্তর্গত অবনীন্দ্রনাথ ঠাকুরের বাগানবাড়ি, কোন্নগর পৌরসভা, এখানে নাম্বারটাও দিয়ে দিয়েছে এবং এইগুলো হচ্ছে নিয়মাবলীগুলো। শ্রী স্বপন কুমার দাস, উনি হচ্ছেন পৌর প্রধান কোন্নগরের। তো ওনার তত্ত্বাবধানে এখন এটা আছে, মানে কোন্নগর মিউনিসিপ্যালিটি কর্পোরেশন আন্ডার আছে। বেশ ভালো, নিট অ্যান্ড ক্লিন, গার্ডেনগুলো এত সুন্দর মেনটেন, সত্যি আপনারা আসা উচিত। অনেক পেন্টিংস গুলো আমরা দেখি, খুব ভালো লাগে পেন্টিংস গুলো। এই যে পেন্টিংটা দিয়েছে এবং এই পেন্টিং গুলোর নাম লেখা থাকে প্রত্যেকটা জায়গাতে, কোনোটাই অরিজিনাল নয়, এগুলো সবকটাই রেপ্লিকা। অ্যাকচুয়ালি পেন্টিং দেখুন ভালোভাবে। আচ্ছা, এবার একটা ফেমাস পেন্টিং আপনাদের যেটা দেখাবো, এই পর্স গুলো দেখাও ভালোভাবে। এইটা পেন্টিংটা ফেমাস একটা পেন্টিং, এটা হচ্ছে অবনীন্দ্রনাথ ঠাকুরের ছবি, মানে রেপ্লিকা। এটা হচ্ছে মানে বাংলার মা, মানে ভারত মাতা কিন্তু বাংলা মায়ের রেপ্লিকা, তখনকার যে এটা রেপ্লিকা অ্যাকচুয়ালি। এবং একটা ফেমাস পেন্টিং ওনার, বহু ফেমাস পেন্টিং। এটা এখানে আপনারা যদি স্ক্যান করে দেখেন এই জায়গাটাতে, তো এখানে দেখে স্ক্যান করে আপনারা দেখতে পারেন অ্যাবাউট দিস পেন্টিং, পুরো ডিটেলস পেয়ে যাবেন। প্রত্যেকটা পেন্টিং, যেগুলো বড় বড় পেন্টিং, সব জায়গায় স্ক্যান করা আছে। এই একটা বড় মানে ফেমাস এমিনেন্ট পেন্টিং অবনীন্দ্রনাথ ঠাকুর, প্রত্যেকটা এইগুলো আছে। তলায় দেখুন স্ক্যান করার জায়গা আছে। এবং এইটা দেখুন, শাহজাহান যখন বন্দিদশা ছিল, শাহজাহান বন্দিদশা ছিলেন এবং তার মেয়ে জাহানারা ওনার সঙ্গে বসে আছে, দূরে তাজমহলটা দেখছে, আওরঙ্গজেব যখন বন্দি করেছিল। তো এইটাও অবন ঠাকুরের একটা বিশাল বড় এমিনেন্ট পেন্টিং। এরকম বহু পেন্টিং আছে, কিন্তু এগুলো কোনোটা রিয়েল না, রিয়েলগুলো প্রিজার্ভ করা আছে, কারণ এত ওপেনলি তো রিয়েল রাখা যায় না। এগুলো প্রিসিয়াস, আনমোল, মানে এগুলো পয়সা দিয়েও কেনা খুব মুশকিল। তো এগুলো এখানকার স্টুডেন্ট, বিভিন্ন রকম স্টুডেন্টরা, বিভিন্ন রকম আর্টিস্টরা এগুলো এঁকেছে। তো কালারগুলো কত বিউটিফুল দেখুন। ওনার একটা ছবি বয়সকালের। এছাড়াও এখানে আরো কতগুলো পেন্টিং আছে দেখুন, কিছু মডার্ন আর্ট আছে। তবে এখানে আনওয়ান্টেড অনেক গেস্ট ঢুকে পড়েছে, এটা একটুখানি আমার কিরম কিরম লাগছে। কিছু সারমেয় ঢুকে পড়েছেন আর কি। তো ওনারা এখানে আর্টটা কিরম বুঝতে পারছেন না ঠিক জানি না, আর্টটা সেরকম বোঝার ওনাদের মনে ক্যাপাসিটি নেই, তাই জন্য ওদের না ঢুকতে দিয়ে উচিত, তাই নিয়ে এখানে এরকম ব্যাপার হয়েছে। একটা এখানে আরো ছবিগুলো আছে। তো যেটা আমার বলার সেটা হচ্ছে, আর ভেতরেই দেখুন পুরোনো লাইট গুলো দেখুন কিরকম। এগুলো সন্ধ্যাবেলা মানে ওদের যখন লাইট গুলো জ্বালবে, আর এখানে যেমন একটা আছে দেখান, লাইটটা দেখ। তখনকার দিনে এই যে লাইটের কভার গুলো, এই যে এরকম একটা সেন্ট্রাল আছে, এইগুলো এখন আর পাওয়া যায় না, এগুলো বহু শতাব্দী প্রাচীন। যেটা আমার বলবার ছিল, অবনীন্দ্রনাথ ঠাকুর একটা পেন্টিং এর টিপিক্যাল স্টাইল বের করেছিলেন। দ্য স্টাইল ইনক্লুডেড ইন্ডিয়ান স্টাইল অ্যাজ ওয়েল অ্যাজ মুঘল স্টাইল। দুটো স্টাইলকে অ্যামালগামেট করে উনি একটা স্টাইল তৈরি করেছিলেন স্বদেশী আন্দোলন করবার জন্য, মানে থ্রু হিজ পেন্টিংস। আর এটা কেন করেছিলেন, যাতে তখনকার দিনে কন্টেম্পোরারি ইংলিশ পেন্টিংস যেগুলো ছিল, সেই ইংলিশ পেন্টিংস গুলোকে উনি কম্পিটিশন দেওয়ার জন্য কিংবা বাজার থেকে ফেলে দেওয়ার জন্য, হাঁটিয়ে দেওয়ার জন্য উনি স্টাইলটা তৈরি করেছিলেন। অ্যামালগামেশন অফ মুঘল পেন্টিং অ্যাজ ওয়েল অ্যাজ ইন্ডিয়ান পেন্টিং। তো এইগুলো খুব ফেমাস হয়েছিল এবং এটা নিয়ে প্রচুর কাজ হয়েছে। আর ওনার ছাত্রদের মধ্যে তো নাম করা ছাত্র আপনারা জানেন নিশ্চয়ই, নন্দলাল বসু, এছাড়াও প্রচুর আছে। তো অবনীন্দ্রনাথ ঠাকুর একজন এমিনেন্ট লোক ছিলেন। শুধুমাত্র পেন্টিং এ নয়, ওনার লেখা বাচ্চাদের জন্য, ছোটদের জন্য প্রচুর গল্পের বই আছে। আমরা তো ইনফ্যাক্ট ছোটবেলায় পড়াশোনা করেছি ওনার। অ্যাকচুয়ালি আমার মনে হয় আমার স্টার্টিং যে ছোট গল্পটা পড়েছিলাম মানে আমার লেখাপড়ার মধ্যে, সেটা অবনীন্দ্রনাথ ঠাকুরের ছিল। নামটা ঠিক মনে পড়ছে না এখন। আচ্ছা, একটা ফেমাস আছে, সেটা হচ্ছে ক্ষীরের পুতুল, খুব ফেমাস, আপনারা তো জানেন।
অবনীন্দ্রনাথ ঠাকুর ইন্ডিয়ান সোসাইটি অফ ওরিয়েন্টাল আর্টে প্রিন্সিপাল আর্টিস্ট ছিলেন এবং উনি ইমপ্লিমেন্ট করেছিলেন স্বদেশি ভ্যালুস, যেগুলি ইন্ডিয়ান আর্টে পরে আরও এক্সিবিট করা হয়। উনি ফাউন্ডার ছিলেন বেঙ্গলি স্কুল অফ আর্টের অ্যান্ড ডেভেলপমেন্ট অফ মডার্ন আর্টের, এবং রাজকাহিনী, বুড়ো আংলা, ক্ষীরের পুতুল, নানা রকম বাংলা গল্প উনি লিখেছেন। এখানে ডোকরার কাজে অনেক কিছু দেখতে পারবেন। এগুলো মেটাল দিয়ে তৈরি হয়, কাটুম কুটুম বলা হয়। এগুলো আপনারা যখন শান্তিনিকেতন বা ঝাড়গ্রামে যাবেন তখন এগুলো দেখতে পাবেন। এই বাইরের বাগানটা আর অ্যাম্বিয়েন্সটা একটু দেখো। এখানে লোক যাতে আরো বেশি করে আসে, এত সুন্দর জায়গা এক্সপিরিয়েন্স করতে পারে, মানে এগুলো দেখাও ভাগ্যের ব্যাপার। আজকে একার তো নয়, বাগানগুলো এত সুন্দর মেনটেন করা হয়েছে। অবনীন্দ্রনাথ ঠাকুরের ছোটবেলার বাড়ি, এই বাড়ি মানে ধরুন 1870 মানে ওনার জন্ম, মানে আফটার দ্যাট উনি এখানে ছিলেন কয়েক বছর এবং এখান থেকে অনেক কিছু শিখেও গেছেন। তারপর যেটা একটু আগে বললাম, হঠাৎ করে তাকে চলে যেতে হয়, তার বাবা গুণীন্দ্রনাথ ঠাকুর মারা যান, তো এরকম প্রচুর গল্প আছে। তো এইসব জায়গাতে আসলে, এখানে রবীন্দ্রনাথ ঠাকুর একবার এসেছিলেন। এই জায়গাটা ইটসেলফ হিস্টোরিক্যাল ভ্যালু তো একটা আছেই, তাছাড়া অ্যাম্বিয়েন্সটা এত সুন্দর, বারবার ধরে যেটা বলছি, অসাধারণ একটা অ্যাম্বিয়েন্স। আর শীতকালে এখানে লোকজন আরো বেশি হয়। আমি এখানকার স্টাফের সঙ্গে কথা বললাম, প্রচুর লোকজন হয়। তো আমি যখন এসেছি, এটা একটু লাঞ্চের আগে বলে ফাঁকা ফাঁকা। 2 নম্বর হচ্ছে গরমটা আছে, শীতকালে আরো বেশি লোক হয়। ইনফ্যাক্ট ওনারা যেটা খবর পেলাম সেটা হচ্ছে সেকেন্ড হাফে লোকটা বেশি হয়, আরো সুন্দর, ওয়েদারটা ঠান্ডা হয়ে যায়। তো এখানে আপনারা অবশ্যই আসতে পারেন। আর যেটা বলবার ছিল সেটা হচ্ছে এখানে কি করে আসবেন। এখানে অনেকগুলো আসবার নিয়ম আছে। মানে ওয়ে আউট হচ্ছে ডাইরেক্ট জিডি রোডের ওপরে এটা পড়ে, যেহেতু আপনার যে নিয়ার বাই স্টেশন কোন্নগর থেকে আপনারা আসতে পারেন। হাওড়া থেকে কোন্নগরগামী যে কোনো ট্রেনে এসে কোন্নগর নামলেন, কোন্নগর নেবে জিটি রোড দিয়ে আপনারা আসবেন এখানে। জিটি রোড দিয়ে আসলে এখান থেকে 10 টাকা টোটো ভাড়া লাগে। একদম রোডে নামাবে, রোড থেকে হেঁটে আসতে কয়েক সেকেন্ড লাগে। অবনীন্দ্রনাথ ঠাকুরের বাগান বাড়ি যে কেউ বলতে পারবে। এবং ডান দিকে টিকিট কাউন্টার, 10 টাকা করে টিকিট কাটলেন, ভেতরে ঢুকলেন। আর একটা কথা যেটা হচ্ছে, এখানে ভেতরে কিন্তু কিছু খাওয়া দাওয়া করা যাবে না, কোনো প্যাকেট নিয়ে ঢোকা যাবে না। আপনি ঢোকবার আগে খেয়ে ঢুকবেন, বেরোবার সময় খেয়ে বেরোবেন, মানে বেরিয়ে খাবেন আর কি, এটা কথা। মানে এখানটা কোনো সময় নোংরা করবার চিন্তা ভাবনা করবেন না, খুব নিট অ্যান্ড ক্লিন ভাবে মেনটেন করা আছে এখানটা। হ্যাঁ, একদম এগুলো আজকেকার আর্কিটেকচার না, বহু পুরনো আর্কিটেকচার। চলুন এবার একটু গঙ্গার পাড়ে যাই। অ্যাকচুয়ালি এই ব্লগটাতে আমার কিছু এডিট করবার ইচ্ছা নেই, এটা পুরো এত ন্যাচারাল জায়গা, মানে আপনারা আসলে জাস্ট ন্যাচারালি ফটো তুলে আমি দেখাচ্ছি। এখানে জাস্ট আসবেন, যেরকম আমি বললাম, কোন্নগর স্টেশন, ইস্টার্ন লাইনে একটা মেইন স্টেশন। এখানে নেমে জাস্ট 10 মিনিট লাগবে স্টেশন থেকে এখানে আসতে। তাছাড়া প্রচুর গাড়ি ঘোড়া নিয়ে আপনারা আসতে পারেন, গাড়ি নিয়ে আসতে পারেন, বাইক নিয়ে আসতে পারেন। আমি আমার বাইক নিয়ে এলাম, আমার বাড়ি থেকে 26 মিনিটের রাস্তা, যেটা গুগল বললো। তো আমার আধ ঘন্টা মতো লাগলো, একটু জিটি রোডে ট্রাফিক ছিল। এখানে পার্কিং এর কথা ঢুকতে বললাম 20 টাকা করে, আর 4 হুইলারে 30 টাকা করে মোস্ট প্রবাবলি, এবং খুব কোঅপারেটিভ। এর পাশেই পার্কিং আছে। চলুন গঙ্গার পাড়টা যাই একবার দেখি গিয়ে। অবন ঠাকুরের জোড়াসাঁকোর ধারে বইটিতে অনেক কিছু জানতে পারা যায় ডিটেলসে, এই বাড়ির সম্পর্কে এবং তার ছেলেবেলার সম্পর্কে। এই জায়গাটা এতটা জল উঠে যায়, ভাটার সময় এই জায়গাটা পুরোটা, সরি জোয়ারের সময় পুরো জল উঠে যায় এখানে। ওই সিঁড়িটা পর্যন্ত জল উঠে যায়, সিঁড়িটা দেখো, মানে এতটা জল উঠে যায়। এখানে এখন ভাটা চলছে বলে তলা পর্যন্ত। আর এগুলো হচ্ছে ওয়েভ ব্রেকার যেগুলো লাগানো আছে, দেখুন ওয়েভ ব্রেকার গুলো দেখো। দূরে একটা ডিঙি নৌকা আসছে, কি সুন্দর লাগছে দেখতে। এখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে কেটে যাবে। আর গেটটা এখানে চাবি দেওয়া আছে, সো দ্যাট নো অ্যাক্সিডেন্ট অর মিসহ্যাপস অকার। বিউটিফুল লাগছে দেখুন। এবার আমার একটা ইচ্ছা হচ্ছে, তুমি যদি এখানে একটা গান গাও, খুব ভালো লাগবে। মাঝি তুমি মাঝ গায়ে নাও বাইয়া যাও, আমার দিকে একবারও ফিরা তাকাও, এই উথাল পাথাল প্রেমের ঘাটে নাও ভিড়াও, মাঝি তুমি মাঝ গায়ে নাও বাইয়া যাও। সুজন মাঝি তো মনো পাইলাম না,
প্রতি মনের খবর নীলানা, মাঝি তুমি মাঝ গাঙে নবাইয়া যাও, আমার দিকে একবারও ফেরা তাকাও, এই উথাল পাথাল প্রেমের ঘাটে নাও ভিড়াও, মাঝি তুমি মাঝ গাঙে আইয়া যাও। অ্যাম্বিয়েন্সটাই অন্যরকম হয়ে গেল, দারুণ লাগলো সত্যিকারের। গঙ্গার সামনে তুমি দাঁড়িয়ে থাকলে এই মাঝিদের গান গাইলে সময়টা আস্তে আস্তে অনেকক্ষণ কেটে যাবে। কোনো মাইক নেই, কোনো মিউজিক নেই, কোনো কিছু নেই, যা সুদাত্ত কণ্ঠে একটু গান, মানে নিজের প্রকৃতিটাকে দেখে এত ভালো লাগছে, এত মুগ্ধ হয়ে যাচ্ছি। আসলে আমি চেষ্টা করি সবসময় বেড়াতে, তো যাওয়াই হয় এখানে সেখানে অনেক জায়গায়, কিন্তু আমার একটা মানে বাড়ির কাছে আরশিনগর, কোথায় আমার বাড়ির কাছে অত সুন্দর সুন্দর জায়গা আছে, এগুলোকে আমরা 26 মিনিট দূরে। হ্যাঁ, আমরা দুজন বিশেষ করে যে মানে খোঁজার চেষ্টা করি, যে হয়তো দেখা হবে না, অনেক দূরে দূরে যাওয়া হবে, ঘোরা হবে, ওটা তো হয়, কিন্তু একদম কাছের জিনিস হয়তো আমরা সেইভাবে দেখি না, সেইভাবে মূল্য দিই না। তাই জন্যই আপনাদের কাছে মানে এটা আমরা তুলে ধরে আনতে চাই, আপনারা ফিল করুন। আমি তো বলছি পার্সোনালি, যদি আপনারা পরিবারের সাথে, বন্ধু বান্ধবের সাথে আসেন, এই মনোমুগ্ধকর প্রকৃতি আপনাদের যে কি ভালো লাগবে, কি সুন্দর ফিল করতে পারবেন, কত শান্তি পাবেন, চারপাশে শুধু সবুজে ভরা। আর তার সঙ্গে একটা রবীন্দ্রিক হ্যাঁ, একটা রবীন্দ্রিক অ্যাটমসফিয়ার তো একদম। অবশ্যই আছে। আপনারা এখানে এলে অনেকটা বিশ্বভারতীর একটা টাচ পাবেন, ওটা তো পাবেন। এক্স্যাক্টলি। হ্যাঁ, সেটা তো মানে বাড়ির সামনে ঘুরতেই পারেন, এখানে এসে ঘোরাঘুরি করতেই পারেন। আচ্ছা, আরেকটা কথা বলছি, এটা কিন্তু সুস্থভাবে প্রেম করার দারুণ জায়গা। অসুস্থভাবে প্রেম করবেন না, সুস্থভাবে প্রেম না, করবেন, তাহলে খুব প্রেম তো সুন্দর জায়গা। সবসময়। রবীন্দ্রিক প্রেম যেন আমরা করছি। এটা তো আমাদের প্রেমটা তো মানে চিরাচরিত একটা প্রথা মেনে চলেছে, কারণ বিবাহিত ছাড়াও কিন্তু রবীন্দ্রিক প্রেমের কথা যখন আপনারা বললেন, পরকীয়ার কথা কিন্তু বাদ দেওয়া যায় না। কারণ মানে তুমি কি এনকারেজ করছো পরকীয়া করতে? না, একদম আমি এনকারেজ করছি না, না। এটা কিন্তু আমি তাহলে আমি এটাতে উদ্বুদ্ধ হবো, তাহলে বলো। করতেই পারো। এনিওয়ে, এই যে বাড়িটা আবার দেখাচ্ছি আপনাদের, বিউটিফুল একটা জায়গা, কি সুন্দর একটা অ্যাম্বিয়েন্সে ওনারা থাকতেন তখন। হ্যাঁ, এমনি মন ভালো শরীর ভালো হয়ে যাবে, তাই না? এটা হচ্ছে বাড়ির পেছন দিকটাতে, আপনারা দেখতে পাচ্ছেন যে সুন্দর জায়গাটা। আর এখানে আরেকটা জিনিস দেখুন, এই সাইড দিয়ে ঢোকা যায়। একটা জিনিস হচ্ছে দেখুন, অনেকগুলো প্লাস্টার খসে খসে পড়ছে, তো এইগুলো কর্পোরেশন একটু নোট নিলে ভালো হয়, যাতে জিনিসটা একটু ভালোভাবে মেনটেন করা থাকে। যথেষ্ট মেনটেন্স আছে, এই বাগানটার বিউটিফুল লাগছে দেখতে। এই হচ্ছে বাড়িটা, একটা গ্লিমস আমি আপনাদের দেখাচ্ছি। কি বিউটিফুল একটা বাড়ি, ছোট্টর উপরে। টোটাল 13 বিঘা জায়গা আছে এখানে, তো 13 বিঘা তো আমার দেখানো সম্ভব নয়, তো যতটা পারছি আপনাদের দেখাচ্ছি। এই হচ্ছে বাড়ি, সাইড থেকে দেখাচ্ছি, আর এটা পেছনটা। এখানে একটা লম্বা অ্যাকোরিয়াম করা আছে, লম্বা পুল, যার মধ্যে ভর্তি জল এবং প্রচুর রঙিন মাছ, অর্নামেন্টাল ফিশেস ভর্তি। আমি দেখলাম, আপনারাও দেখবেন, খুব সুন্দর লাগে। এস্থেটিক বিউটিটা বাড়ায় এখানে, এবং এর ভ্যালু আছে খুব সুন্দর। একসময় এখানে প্রচুর পেটস থাকতো, শুনতে পাওয়া যায়। দেখুন আগেকার দিনের এই সিঁড়িটা দিয়ে দোতলা জায়গা আছে, তো এইখানটা চাবি দেওয়া, কোনোভাবেই এটা যাওয়া কিংবা অ্যাক্সেস করা সম্ভব নয়, চাবি দেওয়া, ওইটা দিয়ে ওপরে ছাদে যাওয়া যায়। তো এইটা হচ্ছে মোটামুটি পেছনটা বাড়ি, আর গাছটা অ্যাজ ইউজুয়াল আছে। তো ওই দিকটা চলুন আরেকটা জায়গা দেখি গিয়ে। তো এখানে একটা বাড়ি করছে, মোস্ট প্রবাবলি এটা একটা গেস্ট হাউস হবে, যেখানে থাকার জন্য লোক থাকতে পারে, যেটা আমার মনে হচ্ছে। আমি এটা জিজ্ঞেসও করবো, তারপর আরো কনফার্ম করবো। আর এখানে একটা নারকেল গাছের গুড়ি কাটা দেখুন। তো এটা কেন এরকম ভাবে রেখেছি জানি না, এর মধ্যে অনেক কিছু আছে। মোস্ট প্রবাবলি ওদের ফসিল বানাবার কোনো ইচ্ছা আছে, হয়তো হতে পারে। এটা খুব সুন্দর জায়গা, বসবার অনেক কিছু জায়গা দেখুন, এই বাউন্ডারিটা দেওয়া আছে। বাঞ্জি জাম্পিং এরও জায়গা আছে বাচ্চাদের জন্য। এখানে একটা পার্ক আছে।
অবন ঠাকুরের বই থেকে জানতে পারা যায় যে চাকর বাকররা তাকে সাঁতার শেখাবার জন্য এর ভেতরে যে পুকুরগুলো ছিল সেই পুকুরের মধ্যে ছুঁড়ে ছুঁড়ে ফেলতো যাতে সে তাড়াতাড়ি সাঁতার শিখতে পারে। তো মনে হচ্ছে সেরকম একটা পুকুর আমরা দেখতে চলেছি, দেখতে থাকুন। এখানে একটা সুইমিং পুল মতো করা না, এটা কিছু একটা এর জায়গা হয়তো রাখার, ভেতরে কোনো কিছু ফুলের চাষ হচ্ছে, এটা হতেও পারে, কিংবা কোনোদিন মাছটার চাষ হতো। প্রচুর বড় জায়গা, 13 বিঘে জায়গা। তো আর বিঘে তো আমার দেখানো সম্ভব না, যতটা পারছি দেখাচ্ছি। এখানে আসবেন, টাইম ভালো কাটবে, এই কারণে একটা দুপুর নিয়ে আসবেন, খাওয়া দাওয়া করে সুন্দর টাইমটা কাটালেন, মাইন্ডটা ফ্রেশ করে নিয়ে এত সবুজ সব জিনিসপত্রের মধ্যে থেকে আবার নিজের ডেস্টিনেশন নিজের কাজে বেরিয়ে গেলেন। তো এটা একটা ভালো অপশন আপনাদের কাছে, এবং খুব কম সস্তায়, 10 রুপিস করে টিকিট খালি। নিজের ভেহিকেল নিয়ে আসলেন, থাকলেন, ভালো লাগবে। আর সবচেয়ে বড় গঙ্গাটা সামনে যেটা আছে, এই যে গাছটা দেখছেন, এই গাছটা বহু পুরনো গাছ। যখন থেকে এই মানে বাগান বাড়ি তৈরি হয় তখন থেকে, আর এখানে চালাটা তৈরি করা হয়েছে, চালা ঘরটা তৈরি করা হয়েছে, এটার একটা এই সিগনিফিকেন্সটা কি আপনাদের চলুন গিয়ে দেখাচ্ছি। কি বিউটিফুল সুন্দর আর্ট করা আছে, সামনেটা চলুন আপনাদের দেখাচ্ছি সিগনিফিকেন্সটা। এই সিগনিফিকেন্সটা হচ্ছে এইটাই, রবীন্দ্রনাথ ঠাকুরের একটা স্ট্যাচু করা আছে এবং উনি এখানে এসে বসতেন। এখানে লেখাটা পড়ুন, কোন নগরে কি আনন্দেই কাটাতুম, সেই সেবার কোন নগরে আমি কুড়ে ঘর আঁকতে শিখি। জোড়াসাঁকোর ধারে উনি লিখেছিলেন, এবং এখান থেকে উনি মেমোরি নিয়ে যেতেন এবং সেগুলো জোড়াসাঁকো গিয়ে পোর্ট্রেট করতেন, তার বিভিন্ন রকম আঁকা এবং গল্পতে। উনি নতুন স্টাইলও শিখেছিলেন এবং সেই স্টাইলটা পোর্ট্রেট করেছিলেন, পরে যেটা ব্যাপকভাবে ইউজ হয়। বড় শিল্পী ছিলেন উনি। এখানে একটা ওপেন স্টেজ আছে যেখানে মনে হচ্ছে প্রোগ্রাম হয়, যদি ওটা চেন দিয়ে ঘেরা, এবং বলেছিলেন উনি, যিনি আমাদের টিকিট দিলেন, যে চেন দিয়ে যেখানে ঘেরাতে হবে সেখানে ঢুকলেন না। তো আমরা ঢুকিনি, জাস্ট দূর থেকে দেখালাম, খুব সুন্দর ডেকোরেটেড। দূরে কাজ হচ্ছে, ঝাড়ু দেওয়া হচ্ছে, খুব সুন্দর মেনটেনেন্সটা এত ভালো লেগেছে। তোমাকে একটা জিনিস জিজ্ঞেস করতে চাই, এখানে যে আসলে তোর বি গার্ডেনও আগের দিন গেলাম আমরা, বোটানিক্যাল গার্ডেন্সে দেখলাম এত সুন্দর মেনটেনেন্স, এখানেও এত সুন্দর মেনটেনেন্স, বোথ স্টেট গভর্নমেন্ট অ্যাজ ওয়েল অ্যাজ সেন্ট্রাল গভর্নমেন্ট মেনটেনেন্সটা কিন্তু ভালো হচ্ছে হেরিটেজ প্রপার্টি গুলো রাখবার জন্য। এটা তো এখন বিশ্ববাংলার একটা হেরিটেজ প্রপার্টি হয়ে গেছে। তো তোমার বক্তব্যটা কি এর জন্য? না দেখ, মানে সমস্ত কিছু তো এখনকার দিনে কংক্রিটের জড়, না সিভিলাইজেশনের বিভিন্ন ধাপে আমাদের এগুলোকে ফেস করতে হবে, না তো একটা সমাজ সুন্দরভাবে তৈরি হতে পারে না, সেটা হয়। কিন্তু পুরনো কিছু কিছু জিনিস মানে অ্যাজ ইট ইজ যদি আমরা না রাখি, যে আমাদের পুরনো ঐতিহাসিক ভ্যালু যেগুলো আছে বা পুরনো কি ছিল সেগুলো তো জানতে পারবে না, পরের জেনারেশনে জানতে পারবে না, সেগুলোকে অ্যাজ ইট ইজ রেখে অথচ সুন্দর তার রক্ষণাবেক্ষণ করলে তার মাধ্যমে আমরা অনেক কিছু জানতে পারবো। আর সেগুলোকে রাখা হচ্ছে, আই থিঙ্ক সেগুলোকে সেইভাবে মেনটেন করে রাখা হচ্ছে, দরকার আছে। যেটা বললে পুরনো জিনিসগুলো যদি মেনটেন করে না রাখা হয়, তাহলে নেক্সট জেনারেশন কি দেখবে, হিস্ট্রিটা কি জানবে। তো আমরাও যেমন, এটাও আমাদের আগের জেনারেশন, এটা অ্যাকচুয়ালি সভ্যতা, তো একটা সভ্যতাকে বহন করে নিয়ে চলে যায়। এক একটা সভ্যতা আর এক একটা মানে পড়াশোনা, তার কালচার সমস্ত কিছু বহন করে নিয়ে যায় সেখানকার সৃষ্টিগুলো। এইগুলো দেখলে আমরা বুঝতে পারি, যেমন আমি বললাম না আর্কিটেকচারটা, যে বারান্দাটা কিভাবে তৈরি হয়েছে, এইগুলো এখনকার দিনে তো দেখুন, যারা সিভিলাইজেশন এখন যারা জন্মাচ্ছে বা নতুন ভাবে দেখছে, তারা ওরকম ফ্ল্যাট কালচার দেখছে বা অন্যরকম বাড়ি দেখছে, তারা তো তাদের মানে সময়ের সাথে সাথে বেড়ে উঠছে, কিন্তু তারাও জানতে পারবে যে আমরা কি মানে আমাদের আগের জেনারেশন বা তার আগের জেনারেশন কিভাবে হয়েছিল, কত এমিনেন্ট পার্সোনালি তারা কিভাবে বেড়ে উঠেছিলেন, তাদের বেড়ে ওঠাটা, তাদের ছোটবেলাটা তারাও জানতে পারবে। সেগুলো তো জানতে মানে পারাটা দরকার না। ইনফ্যাক্ট যে হার্ড কপি কালচারটা তো উঠেই গেছে এখন, মানে সবকিছু সফট কপিতে দেখা হচ্ছে। তার মধ্যে যে এত সুন্দর একটা মেনটেনেন্স করে জিনিস রাখা হয়েছে, যেখানে এসে অনেক কিছু হিস্টোরিক্যাল ভ্যালু পাবে লোকজন, বাচ্চা কাচ্চারা, এবং আমরাও পাচ্ছি। তো হ্যাটস অফ ফর দা, ওই জন্যই তো আসে না, হ্যাটস অফ ফর দিস থিং টু আওয়ার স্টেট গভর্নমেন্ট এবং তার মেশিনারিদের। তো আপনারা দেখতে থাকুন এই সুন্দর জায়গা। হ্যালো ফ্রেন্ডস, আপনারা দেখছেন আমার চ্যানেল এক্সপ্লোর উইথ শুভ্রজিৎ, আর আমি শুভ্রজিৎ ভট্টাচার্য বলছি। আজকে আপনাদের নিয়ে এসেছি কোন নগরে, অবনীন্দ্রনাথ ঠাকুরের বাগান বাড়িতে, যেখানে উনি ছোটবেলাটা কাটিয়েছেন। এই ব্লগটা যদি আপনাদের ভালো লাগে তাহলে অবশ্যই লাইক, শেয়ার, কমেন্ট এবং সাবস্ক্রাইব করবেন।
আর অবশ্যই এখানে আসবার চেষ্টা করবেন। খুব খুব ভালো থাকবেন এবং সুস্থ থাকবেন। আর সঙ্গে অবশ্যই আমাকে রাখবেন, এক্সপ্লোর উইথ সুপ্রজিৎ। গুণীন্দ্রনাথ মারা যাওয়ার পরে অবনীন্দ্রনাথকে পার্মানেন্টলি নিয়ে যাওয়া হয় এই কোন্নগরের বাগানবাড়ি থেকে জোড়াসাঁকোতে, এবং তার যে বই জোড়াসাঁকের ধারে, তার মধ্যে সমস্ত কিছু তার মেমোরিজগুলো তিনি লিখে রেখেছেন। পারলে বইটা পড়বেন, আমারও ইচ্ছা রইল পড়ার। আপনারা অবশ্যই এখানে আসবেন, ভালোভাবে ঘুরে বেড়াবেন এবং খুব ভালো থাকবেন।